লার্নিং টেকনিক, কিছু নতুন লার্নিং মেথড আজকে স্টাডি করা হবে, যেগুলো এর আগে ছিল না। প্রত্যেকটা একদম যেটুকু দরকার সেটুকুই দেওয়া রয়েছে, খুব বেশি ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলো একটা থিওরি। যেমন ফার্স্ট আছে জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কনসেপ্ট একেবারে ক্লিয়ার করে বুঝে নাও, দরকার পড়লে খাতায় নোট ডাউন করো। কারণ স্টাডি মেটেরিয়াল, স্লাইড সবকিছু থেকে যাবে, কিন্তু এক্সামে কোশ্চেন করার জন্য কনসেপ্ট খুব জরুরি। কম সময়ের মধ্যে ধরতে হবে কি বলতে চাইছে। ফার্স্ট যে কনসেপ্ট আছে জেডপিডি। জেডপিডি কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এখানে দেখো একটা সার্কেল বা ছবি দেওয়া হয়েছে। ছবি কি বলছে? ভেতরেই গ্রিন সার্কেল, কোনো একজন শিক্ষার্থী নিজের চেষ্টায় যতদূর শিখতে পারে, তার সীমা হচ্ছে এই পর্যন্ত। কোনো একজন শিক্ষার্থী নিজের চেষ্টায় যতদূর শিখতে পারে, কারো সাহায্য ছাড়াই। তারপরে ইয়েলো সার্কেল দেখাচ্ছে যে যদি তার কাছে ভালো গাইড অ্যাভেলেবেল থাকে বা টিচার অ্যাভেলেবেল থাকে বা কোনো এক্সপিরিয়েন্স পার্সন তার সান্নিধ্যে এসে শিক্ষার্থী এই পর্যন্ত শিখতে পারে। এবং এই লাইন হচ্ছে শিক্ষার্থীর শেখার শেষ সীমা। এরপরে শিক্ষার্থীকে আর যাই কিছুই উপকরণ দাও, হোয়াট আই কান্ট ডু, যেটা আমি করতে পারি না বা শিক্ষার্থী যেটা করতে পারবে না, তাহলে একটা লিমিট আছে। নিজের চেষ্টায় মানুষ কিছু দূর শেখে, তার নির্দেশে আরো কিছু দূর শেখে, কিন্তু এটাই তার শেখার শেষ সীমা। এরপরে এই হোয়াইট জোনে এখানে তাকে যতই কিছু উপকরণ দাও, কম্পিউটার দাও, ল্যাপটপ দাও, ইন্টারনেট কানেক্টিভিটি দাও, সে কিন্তু আর শিখতে পারবে না। তাহলে তার শেখার শেষ সীমাটাই হচ্ছে এটা। এই কনসেপ্টে হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। দ্য ফ্রেজ at which a child can master a task if given appropriate help or support. The zone of proximal development is defined as what a learner can to do with adult guidance or in collaboration with more capable peers. কিছু বন্ধু বান্ধব বা ব্যক্তির সহযোগিতায় যখন এক শিক্ষার্থী তার নিজের শেখার গণ্ডি ছেড়ে দ্বিতীয় গণ্ডিতে অবতীর্ণ হয়, এই দ্বিতীয় গণ্ডিকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেখানে শিক্ষার্থী তার কাছে যদি বেশ কিছু অপরচুনিটি থাকে তো তার শেখা অনেক ভালো হয়। কিন্তু জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের বাইরের যে বাউন্ডারি, এখানে কিন্তু যত এক্সপিরিয়েন্স পারসন দাও, যাই দাও, তার নতুন কিছু আর শেখা হবে না। যেমন ফর এক্সাম্পল ইন্টেরিয়ার অফ দ্য আর্ট, তোমাকে যতই বই দেয়া হোক, যাই কিছু দেয়া হোক, ইন্টেরিয়ার আর্ট সম্পর্কে তোমার নলেজ ভ্যাকান্টি থাকবে, কারণ সেটা সেন্সেবল নয়। ঠিক এরকমই, যদিও উদাহরণটা আমি প্রাসঙ্গিক হিসাবে দিলাম না, জাস্ট একটা বোঝানোর চেষ্টা করলাম যে বিষয়টা এরকম। শিক্ষার্থী নিজের চেষ্টায় এই বাউন্ডারি পর্যন্ত করতে পারে, তার অন্যের হেল্পের চেষ্টায় এই সীমা, এই পর্যন্ত শিখতে পারে, কিন্তু তারপরে যতই তাকে সাপোর্ট দেওয়া হোক শিক্ষার্থী আর শিখতে পারবে না, তার শেখার একটা লিমিট আছে বা মাথায় রাখার লিমিট আছে। তাহলে ওই দ্বিতীয় জোন, যেখানে কারো গাইডেন্সে, সহযোগিতায় কোনো শিক্ষার্থী শেখে, সেটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না কি হয়নি? এগুলো শিটেতেও দেখবে পড়তে লাগে। ক্লিয়ার একদম? নেক্সট একটা মেথডের নাম প্রবলেম অফ ম্যাথ। মেথডের নাম প্রবলেম অফ ম্যাথ, খুব প্রাসঙ্গিক এগুলোই। মানে আমি এখন যে ক্লাস নিচ্ছি তোমাদের, এই প্রবলেম অফ ম্যাথ, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়েই তোমাদের এই মুহূর্তের ক্লাস আমি নিচ্ছি। প্রবলেম অফ ম্যাথ কি? যেখানে তোমাদের এমন কিছু কন্টেন্ট ডেলিভার করা হবে, তোমার কাছে সেটা খুব সহজ মনে হবে না, মানে বোর ফিল হবে না। যেমন ধরো তুমি অলরেডি হয়তো পেপার টুর যে কনসেপ্ট, যেমন আমি বললাম
বায়ু প্রবাহ। এখন নিয়ত বায়ু, আয়ন বায়ু, মেরু বায়ু, এগুলো যদি তোমাকে এখন পড়াই, তো পড়ানোর সময় তোমার বোরডম ফিল হতেই পারে। কারণ কি না, এগুলো তোমার জানা রয়েছে অলরেডি, তুমি সেক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারবে না বা ইন্টারেস্ট লাগবে না, মনে হবে দূর বেকার নেট খরচা করে ক্লাস হওয়া, লেফট হয়ে যায়। তাহলে প্রবলেম অফ ম্যাথ হচ্ছে এমন একটা মেথড যেখানে তোমাকে এমন কিছু পড়ানো হবে যেখানে তোমার বোরও লাগবে না, আবার এমনও কঠিন টপিক নয় যে ক্লাস করার পরে তোমার কোনো কিছু বোধগম্য হলো না, এমন কিছু থেকে গেল। ক্লাস করার পরে বুঝতে পারলে না, এমন কিছু থেকেও যাবে না। যা কিছু করানো হবে তুমি সবটা বুঝতে পারবে, এবং সেটা তোমার আগে ধরো ততটা ভালোভাবে জানা ছিল না। এক কথায় যেটুকু প্রয়োজন সেটাই হচ্ছে প্রবলেম অফ ম্যাথ। প্রবলেম অফ ম্যাথ described by Hunt. The problem of math is the student must be neither bored by work that is too simple, মানে খুব সোজা না যে স্টুডেন্ট বোর ফিল করবে, কোনো ইন্টারেস্ট পাবে না, nor left behind by teaching they can't understand, আবার ক্লাসের পরে এমন কিছু রয়ে যাবে না যে সেটা বুঝতে পারলো না, খুব কঠিন লাগবে। সবটাই তার কাছে ক্লিয়ার হবে, খুব কঠিনও লাগবে না, খুব সহজও লাগবে না। অ্যাকর্ডিং টু হান্ট, this equilibrium must be carefully balanced to encourage growth. এবং এখানে সবকিছুর মধ্যে একটা কম্বিনেশন এমন ভাবে থাকবে যেখানে বোর ফিলও হবে না, তোমার শেখাও হয়ে যাবে, আবার অজানাও কিছু থাকবে না। এরকম কনসেপ্টকে বলা হয় প্রবলেম অফ ম্যাথ। আমি যতগুলো এখানে পড়াবো প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে এবং মোর দ্যান ওয়ান কোশ্চেন পাবে। ওগুলো দেখেই একদম হিসাব করেই এই টপিকগুলোকে এখানে নিয়ে আসা হচ্ছে। নেক্সট হচ্ছে স্ক্যাপফোল্ডিং। স্ক্যাপফোল্ডিং এটা একটা পেডাগজি দুর্দান্ত কনসেপ্ট। মানে এগুলো যদি তুমি জানো, ধরো তোমার যারা সিটেট দিচ্ছ সামনে, তোমার অর্ধেক ধরো সিটেটের পেডাগজির, মানে এখান থেকে তুমি কোশ্চেন শিওর পেয়ে যাবে। জেডপিডি থেকে আগের বারেই কোশ্চেন ছিল, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। স্ক্যাপফোল্ডিং কি? সাপোর্ট ফর লার্নিং অ্যান্ড প্রবলেম সলভিং। মানে কোনো কিছু পড়ার ক্ষেত্রে বা কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে সাহায্য করাকে বলা হয় স্ক্যাপফোল্ডিং। এখানে টিচার সমস্যার সমাধান করে দেয় না, টিচার অ্যাজ এ ফেসিলিটেটর হিসাবে ওয়ার্ক করে। The support could be clues, reminders, encouragement, breaking the problem down into step by step, providing an example or anything else that allow the student to solve the problem more easily and independently. যেখানে শিক্ষার্থী নিজে নিজে সহজভাবে কোনো সমস্যার সমাধান করতে পারে। হতে পারে টিচার ওই সমস্যাকে ছোট ছোট স্টেপে ভেঙে দিয়েছেন। যেমন তোমাদের ওই ম্যাথটা আমি করাচ্ছিলাম, যে একটা মোবাইল যেটা 3 হাত ঘোরার পরে 65% দাম বেড়েছে, প্রথম আর দ্বিতীয় ব্যক্তি যদি 20 এবং 25% করে লাভ করে, তৃতীয় ব্যক্তি কত লাভ করলো? আমি কিছু করিনি, উত্তর তোমরাই বললে। কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে কি করলাম না, আমি আলাদা আলাদা করে বোধগম্য হয় এমন ভাবে ম্যাথটাকে ভেঙে দিলাম। এইভাবে প্রবলেম সলভিং এ হেল্প করা, স্টুডেন্টকে এনকারেজ করা বা ইন্ডিপেন্ডেন্ট তৈরি করা, এই ধরনের কনসেপ্টকে বলা হয় স্ক্যাপফোল্ডিং। এখানে টিচার সাপোর্ট করতে পারে। ফর এক্সাম্পল, আমি কোনো কোয়েশ্চেন তুমি ভুলে, সেই ক্লু দেওয়া, রিমাইন্ডার, সমসাময়িক কোনো কিছু একটা উদাহরণ দেওয়া যাতে তোমার ওইটা আরো মনে পড়ে বা তুমি অ্যান্সারটা করতে পারো। কিন্তু তোমাকে সরাসরি অ্যান্সার কখনো বলে দেওয়া হয় না, বা সরাসরি সমাধান কখনো বলে দেওয়া হয় না। খেয়াল রাখবে, ডিরেক্ট সলিউশন, মেটেরিয়ালস, এগুলো তোমাকে প্রোভাইড করা হবে না। স্ক্যাপফোল্ডিং মানে জাস্ট ক্লু দেওয়া হবে, হেল্প করা হবে, তোমার গ্রোথ বা অ্যাচিভমেন্ট তোমাকেই করতে হবে। Scaffolding involve providing strategic help in the initial stage of the learner, gradually diminish as student gain independence. এবং স্ক্যাপফোল্ডিং এর ক্ষেত্রে প্রাথমিকভাবে প্রয়োজনে সাহায্য করা হয় এবং পরবর্তীকালে যখন প্রয়োজন থাকে না
এই হেল্প ধীরে ধীরে ডিমিনিশ করা হয় বা কমানো হয়। যখন প্রয়োজন তখন সাহায্য করা হয়, যখন প্রয়োজন নেই সেই হেল্পগুলো কিন্তু উইথড্র করে নেওয়া হয় বা হেল্প আর করা হয় না। তাহলে স্ক্যাফোল্ডিং এর কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ফটাফট অ্যান্সার করো। হয়েছে না হয়নি ক্লিয়ার? প্রত্যেকটা থেকে কোশ্চেন পাবে। স্ক্যাফোল্ডিং থেকে সবচেয়ে বেশিবার কোশ্চেন পড়েছে। নেক্সট, রিসেসিভ টিচিং। It's a type of instruction in which teacher takes a back seat, যেখানে টিচার ক্লাসের বেঞ্চের পিছনে বসে থাকে বা পিছন বেঞ্চে বসে থাকে, allow student to learn on their own, এবং বলা হয় শিক্ষার্থীরা যেন তারা নিজে নিজে লার্ন করে, নিজে নিজে পড়াশোনা করে। This type of teaching is not effective for all students. এই শিক্ষা ব্যবস্থা কিন্তু সব স্টুডেন্টের জন্য এফেক্টিভ নয়। It can be particularly challenging for students who need more support. যেসব শিক্ষার্থীর সাপোর্ট দরকার, যারা টিচারের সান্নিধ্য ছাড়া পড়তে পারে না, যাদের গ্রোথ অত ভালো নয়, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। কনসেপ্টটা তাহলে কি হলো? টিচার ক্লাসের পিছন বেঞ্চে বসে থাকবে স্টুডেন্টদের মতো, আর শিক্ষার্থীরা নিজে নিজে পড়বে। এটাকে বলা হয় রিসেসিভ টিচিং। কি বলা হয়? রিসেসিভ টিচিং। এটুকুই যথেষ্ট। নেক্সট, অ্যাক্টিভ টিচিং। অ্যাক্টিভ টিচিং হচ্ছে যে টিচিং যখন, যেটা তোমরা এখন করছো বা আমি করছি। ইট ইজ আ টাইপ অফ ইনস্ট্রাকশন ইন হুইচ টিচার ইজ ভেরি ইনভলভ ইন দ্য লার্নিং প্রসেসেস। টিচার প্রোভাইড ক্লিয়ার ইনস্ট্রাকশন, আস্ক কোশ্চেন, যেমন তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে, প্রোভাইড ফিডব্যাক দেওয়া হয়। This type of teaching can be effective for some students, but it can be overwhelming for others. কারো কারো ক্ষেত্রে আবার এগুলো ওভারহেলমিং হতে পারে। কারো কারো নিজে পড়া বেশি পছন্দ, সে তাড়াতাড়ি নিজে পড়ে গিয়ে যেতে পারে, যার ক্ষেত্রে ব্যাপারটা যেরকম। কেউ কেউ আবার পিছিয়েও থাকতে পারে, কেউ ধরো ক্লাসের সাথে তাল মেলাতে পারছে না, হতেই পারে। তাহলে অ্যাক্টিভ টিচিং এর অর্থ কি? টিচার স্টুডেন্ট দুজনেই অ্যাক্টিভ থাকবে। রেসিপ্রোকাল টিচিং কোশ্চেন ছিল, একটু জটিল কনসেপ্ট, বোঝার চেষ্টা করো। রেসিপ্রোকাল টিচিং is a reading technique that involve teacher and student taking turn leading a dialogue about text statement to improve comprehension. Or reciprocal teaching can help students with similar academic background understand concept and improve their reading comprehension. বলা হয় না যে অনেক টিচিং মেথড আছে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের টিচারের জন্য সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে রেসিপ্রোকাল টিচিং। ল্যাঙ্গুয়েজ মানেই সেখানে কম্প্রিহেনশন বা কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করা, ভাষার দক্ষতা, ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট, সেটা সবচেয়ে ভালো হয় রেসিপ্রোকাল টিচিং। এই টিচিং হচ্ছে, দেখবে সেই ক্লাসে বাংলা বা ইংরেজি টিচার বা হিন্দি টিচার কি করেন, কোনো ছেলেদেরকে বই ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়, বলো পড়, তাই তো? পড়ে কি হবে? ইট ইজ বেসড অন ভাইগটস্কি's থিওরি অফ সোশ্যাল ইন্টারাকশন ইন ইম্পর্টেন্ট ফর কগনিটিভ ডেভেলপমেন্ট। এক্ষেত্রে শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশ সম্ভব। 4 স্টেজ আর ইউজড ইন রেসিপ্রোকাল টিচিং। দেখো, শিক্ষার্থী যখন নিজে পড়বে, সে যেটা পড়ছে তার সেটা বোধগম্য হবে, সে নিজে বুঝবে, সাথে কমিউনিকেশন স্কিল বা কম্প্রিহেনশন স্কিল ডেভেলপমেন্ট হবে। এর 4টে রকম পার্ট রয়েছে বা স্টেজ রয়েছে। প্রথম পার্ট হচ্ছে প্রেডিক্টিং। কিরকম? ক্লাসের 50 জন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট দাঁড়িয়ে একটা গল্পের 10 লাইন বললো, পরেরটা কি হতে চলেছে যদি ওই স্টুডেন্টটা নাও পড়ে, দেখবে ওই 50 জনের মধ্যে অন্তত 10 জন সেটা প্রেডিক্ট করতে পারবে। যেরকম প্রতিদিন সন্ধ্যাবেলায় দেখবে সংসারে আগুন লাগানো সব সিরিয়াল হয়, আর ওই সিরিয়ালে সব পরে কি হয় মানে আগে থেকেই পাবলিক বুঝে যায়, মানে এমন ভাবে ক্লু দেওয়া থাকে সব বুঝে যায়। ঠিক ব্যাপারটা এরকম, প্রেডিক্টিং পার্ট থাকে। ওই প্রেডিক্টিং পার্টে প্রেডিক্ট করে, হোয়াট অথর উইল টেল
the group next or what the next event in a literary section will be, মানে কি আসছে এরপরে কি হতে চলেছে সেটা গেস করতে পারে। গেস তখনই করতে পারবে যখন সে ভালোভাবে মনোযোগ দিয়ে রিডিং করবে। নেক্সট, ক্ল্যারিফাইং, পড়ার সময় দেখবে কিছু কিছু আনফ্যামিলিয়ার ভোকাবুলারি, চ্যালেঞ্জিং কনসেপ্ট, অকওয়ার্ড স্ট্রাকচার বা আনক্লিয়ার ওয়ার্ড বা ধরো ইডিওমেটিক এক্সপ্রেশন যেগুলোর প্রয়োজন থাকে সেগুলো টিচার ক্লারিফিকেশন দিয়ে দেন, বা মিনিং গুলো যেমন তোমাদের বলার সময় এক একটা মিনিং তার অর্থ বলে দেওয়া হয়। নেক্সট, কোয়েশ্চেনিং, সেখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। লাস্ট হচ্ছে সামারাইজিং, সবকিছুর উপর সামারি করতে পারে। তাহলে রেসিপ্রোকাল টিচিং এর 4টে পার্ট: প্রেডিক্টিং, ক্ল্যারিফাইং, কোয়েশ্চেনিং এন্ড সামারাইজিং। ক্লিয়ার? রেসিপ্রোকাল টিচিং কি? বাচ্চাদেরকে রিডিং পড়তে দেওয়া, কি ডেভেলপ হওয়ার জন্য? কম্প্রিহেনসিভ স্কিল ডেভেলপ হওয়ার জন্য, বা তার দক্ষতা, শুধু কম্প্রিহেনসিভ স্কিল না, তার থট ডেভেলপড হয়, চিন্তা শক্তি বাড়ে। যে প্রেডিক্ট করছে না, চিন্তা শক্তি বাড়বে, কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, তার বৌদ্ধিক বিকাশ হবে। নেক্সট, প্রবলেম ওরিয়েন্টেড টিচিং, যে টিচিং সমস্যা সমাধানের উদ্দেশ্যে করা হয়। It's a type of instruction that focuses on solving problem. This type of teaching can be effective for students who are motivated by challenges and who enjoy working independently. যারা কোনো কিছু চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, ধরো ম্যাথমেটিক্স মিলছে না, আমাকে দিয়ে দিন, আমি সলভ করে দেবো। হ্যাঁ, যারা কোনো কিছু চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, বা ধরো কোনো কিছু তুমি করতে পারছো না, তাকে দিয়ে দাও, তার থেকে ওইগুলোতে বেশি ইন্টারেস্ট, মানে কেউ যেটা পারছে না সেরকম চ্যালেঞ্জ নিয়ে প্রবলেম ওরিয়েন্টেড কাজ করবে। এ ধরনের টিচিং কে বলা হয় প্রবলেম ওরিয়েন্টেড টিচিং, কোনো সমস্যা কেন্দ্রিক শিক্ষা। নেক্সট, অ্যাডাপটিভ টিচিং। অ্যাডাপ্ট মানে কি? কোনো কিছুতে অ্যাডাপ্ট হয়ে যাওয়া, সেটাই হচ্ছে অ্যাডাপটিভ। ইট ইজ আ অ্যাপ্রোচ দ্যাট টেলর্স ইনস্ট্রাকশন টু মিট দ্য ইউনিক নিডস অফ দ্য ইচ স্টুডেন্ট। খুব ইম্পর্টেন্ট টার্মিনোলজি। একমাত্র অ্যাডাপ্টিং টিচিং হচ্ছে, বা অ্যাডাপটিভ টিচিং হচ্ছে এমন টিচিং যেখানে প্রত্যেক শিক্ষার্থীর ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট মিট করা সম্ভব, একমাত্র টিচিং প্রসেস। আমি যতই অ্যাক্টিভ টিচিং করাই, রেসিপ্রোকাল টিচিং করাই, প্রত্যেক শিক্ষার্থীর আলাদা ডিমান্ড থাকে, কিন্তু অ্যাডাপটিভ টিচিং এ ইন্ডিভিজুয়াল যে লার্নার, তাদের ইন্ডিভিজুয়াল নিডস কিন্তু ফুলফিলমেন্ট করা সম্ভব। দিস মেথড অফার supportive and engaging learning environment that empower students to take control of their own learning. এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সাপোর্টিং এনভায়রনমেন্ট অফার করা হয় বা দেওয়া হয়, যাতে তার নিজের স্কিল ডেভেলপমেন্ট হয়। এই কথাটা তোমাদের আমি বারবার বলি যে কোশ্চেনের সমস্যার সমাধান আমি করে দিলে শিখতে পারবে না, এমন স্কিল ডেভেলপমেন্ট করো যেখানে এক্সামে আসা 100 কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট নিজের দক্ষতায় 60 থেকে 65টা অ্যান্সার তুমি শিওর করতে পারবে। বা আমি যখন পিওআইকিউ করাবো জানো 80% তোমার রাইট হয়। অনেকের সেই স্কিল ডেভেলপ হয়েছে, অনেকের ডেভেলপমেন্টের ওয়েতে আছে, আগে গিয়ে ডেভেলপমেন্ট হবে। তো এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপার সেটা কিন্তু এখানে থাকে। দিস মেথড অফার আ সাপোর্টিভ অ্যান্ড এনগেজিং লার্নিং এনভায়রনমেন্ট দ্যাট এম্পাওয়ার স্টুডেন্ট, মানে শিক্ষার্থীদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করে, টু টেক কন্ট্রোল অফ দেয়ার ওন লার্নিং, যারা নিজেদের লার্নিং এর উপরে নিজেরা কন্ট্রোল করতে পারে, ডিসকভার দেয়ার প্যাশন অ্যান্ড অ্যাচিভ দেয়ার ফুল পোটেনশিয়াল, তার প্যাশন কি সেটা বুঝতে পারে, খুঁজে পায়, এবং নিজের সমস্ত শক্তি বা সম্ভাবনা সেটাকে সমানভাবে সে ইউজ করতে পারে, এবং তার যে গোল সেটা অ্যাচিভমেন্ট হয়। অ্যাডাপ্টিং টিচিং ইজ এ টাইপ অফ ইনস্ট্রাকশন দ্যাট প্রোভাইড all students with challenging instruction and uses support when need, but remove those support as student become able to handle more on their own. এটা এমন একটা টিচিং যেখানে স্টুডেন্টকে প্রয়োজনে সাপোর্ট দেওয়া হয়, কিন্তু যখন প্রয়োজন হচ্ছে না ওই সাপোর্ট রিমুভ করা হয়। যেমন ধরো
প্রথম দিন তুমি যখন অ্যাপ ইউজ করছো বিভিন্ন সমস্যা হচ্ছে, কিরকম? খুঁজে পাচ্ছ না হোমওয়ার্ক কোথায় আছে, কেউ আবার দেখবে স্টাডি মেটেরিয়াল সেকশনে না গিয়ে হোমওয়ার্ক সেকশনে চলে যাচ্ছে, মক টেস্ট কোথাও খুঁজে পাচ্ছে না, বিভিন্ন সমস্যা। এখন কিছুদিন ইউজ করার পরেই দেখবে এই সাপোর্টটা তোমাকে দিতে লাগছে না, তাহলে যখন প্রয়োজন নেই সাপোর্ট রিমুভ করে দেওয়া হোক। This type of teaching is based on the idea that all students can learn, but they may need different level of support in order to do so. এটা এমন একটা টিচিং টেকনিক যেখানে সব স্টুডেন্ট শিখতে পারে, বাট যেখানে তার প্রয়োজন তার সেটুকু শিখিয়ে দিলেই হয়। যেমন ধরো আমি তোমাদের ম্যাথামেটিক্স শিখিয়ে দিয়েছি, দেখবে কারো ম্যাথামেটিক্সের হয়তো শুধুই পার্সেন্টেজের একটুখানি জায়গায় প্রবলেম রয়েছে, কারো দেখবে হয়তো ওয়ার্ক পার্টিসিপেশনে একটুখানি জায়গায় প্রবলেম রয়েছে, তাহলে প্রত্যেকেই তোমরা কম বেশি শিখেছো, কিন্তু প্রত্যেকেই শিখছো, প্রত্যেকেই সাপোর্ট দেওয়া হয়, কিন্তু প্রত্যেকের রিকোয়ারমেন্ট আলাদা থাকতে পারে, যার যেটুকু প্রয়োজন তাকে সেটুকুই সাপোর্ট দেওয়া হবে। এটাই হচ্ছে অ্যাডপটিভ টিচিং। ক্লিয়ার? যেখানে অ্যাডপ্ট করা হয়, স্টুডেন্টদেরকে অ্যাডপ্ট করা হয়, তাকে সেলফ সাফিসিয়েন্ট বা এমপাওয়ার বানানোর চেষ্টা করা হয়। লাস্ট যেটা রয়েছে নেমোনিক। নেমোনিক কথার অর্থ কি? নেমোনিক is a teaching strategy that uses visual or auditory clues to help students improve their ability to retain certain information or recall or memorizing information. দেখবে অনেক টিচার পড়ায়, পড়ানোর একটা ভঙ্গি আছে বা পড়ানোর মধ্যেও কিছু ইউনিকনেস আছে, এমন ভাবে পড়াতে হবে যেন সে দীর্ঘ সময় মনে রাখে। এবার ক্লাসের ধরো 10টা স্টুডেন্ট ভুলে গেল, 10 জন কেন পাস করলে সেটা ম্যাটার নয়, ওরা এমনিতেই ধরো করতে পারবে না, কিন্তু 90টা যেন পাস করে, তারা যেন মনে রাখে যে কি পড়ানো হয়েছিল, কি পরিপ্রেক্ষিতে কথাগুলো বলা হয়েছিল। তাই পড়ানোর সময় কিছু ক্লু ব্যবহার করা হয় বা কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়, বা মনে রাখার জন্য কিছু সেরকম টার্ম দিয়ে বিষয়টাকে বোঝানো হয়। উদাহরণ হতে পারে, যেমন যখন তুমি সিম্পলিফিকেশন, বাংলায় বলা হয় সরল, ম্যাথামেটিক্সে সরল করবে, প্রথম যোগ বিয়োগ গুণ নাকি ভাগ কিসের কাজ আগে করবে তার জন্য একটা রুলস রয়েছে, রুলসটার নাম হচ্ছে বদমাস। এখন বদমাস কেন নাম? না, বি ফর ব্র্যাকেট, ও ফর অর্ডার, ডি ফর ডিভিশন মানে আগে ভাগের কাজ করতে হয়, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, দেন এ ফর অ্যাডিশন, দেন হচ্ছে সাবট্রাকশন। এখন এটাই তো মানুষ ভুলে যায় যে আগে যোগ করব না বিয়োগ না গুণ না ভাগ, এই কারণেই ওদের প্রথম অক্ষর নিয়ে বানানো হয়েছে বদমাস, প্রথম অক্ষর নিয়ে বানানো হয়েছে বদমাস যাতে মনে থাকে। দেখবে সেই ভারতবর্ষের 7টা রাজ্যের উপর দিয়ে কর্কট সংক্রান্তি লেখা রয়েছে, তারও অনেকে শর্টকট বানায়। বা ধরো পড়ানোর সময় কোনো হট ম্যাটার রয়েছে, উদাহরণ দেওয়ার সময় তুমি কিছু কম্বাস্টন একটা ভালো উদাহরণ দিলে, যে উদাহরণ শিক্ষার্থী সারা জীবন মনে থাকবে। এ ধরনের টেকনিক ইউজ করাকে বলা হয় নেমোনিক, যেখানে কোনো কিছু টার্ম তাকে লং টার্ম যাতে রিটেন থাকে বা মেমোরাইজিং করার জন্য এমন কিছু উদাহরণ দিয়ে পড়াও, এমন ওয়েতে পড়াও যাতে সে কোনোদিন না বলে। তাহলে যেটা এখন পড়ালাম নেমোনিক, নিশ্চয়ই মনে থাকবে যে নেমোনিক বিষয়টা কি, এটাও দীর্ঘকাল মনে রাখা জরুরি, নেমোনিকের নেমোনিক হয়ে যাবে ব্যাপার। লাস্ট হচ্ছে ট্রুয়েন্সি। এটা হচ্ছে লাস্ট, এটাই লাস্ট, হ্যাঁ আর নেই। ট্রুয়েন্সি এমন একটা কনসেপ্ট যেখানে শিক্ষার্থী বাবা মা বা স্কুল টিচার বা যাই হোক স্কুলের অথরিটিস তাকে না জানিয়ে স্কুল বন্ধ করে, মানে স্কুল যাওয়াতে তার ফোবিয়া আছে বা পড়াশোনার আগ্রহ কম। Truancy is when students are absent from school without their parent knowledge or permission.
কোনো পারমিশন ছাড়া, বাবা মাও জানে না স্টুডেন্ট সেদিন স্কুলে যায়। ইট ইজ অলসো কল্ড এগিং স্কুল। If your child is 20, it might look like they are going to school. They will leave and came home at the usual time. তারা চলেও যাবে ঠিক টাইমে, ফিরেও আসবে টাইমে, কিন্তু ব্যক্তি স্কুলে যায়নি। এরকম অনেক আছে। আমার বাড়িতে একটা বাচ্চা আছে, সে এরকম করে, মানে স্কুলের টাইমে বেরিয়ে তো গেল, আবার দেখবে দুটোর সময় যখন ইনফ্যানের বাচ্চা ছুটি হবে চলে আসবে, ও স্কুলে যাবে, খেতে যাবে, খাওয়া দাওয়া হয়ে গেলে চলে যাবে, কিন্তু পড়তে নয়। মানে মাঝখানের সময়টাই কোথা থাকে সেটা খুঁজে পাওয়া মুশকিল। তো এই রকম এদেরকে বলা হয় ট্রুয়েন্সি বা ট্রুয়েন্টিং, যারা স্কুল যাওয়াতে অনীহা রয়েছে। ওকে, আচ্ছা, এবার কিছু কোশ্চেন রয়েছে, কোশ্চেনের অ্যান্সার গুলো এখান থেকে করো। ফার্স্ট কি বলেছে, সোশ্যাল স্টাডিজ টিচার অ্যাসাইন অ্যান অনলাইন কোলাবোরেটিভ লার্নিং, আগের দিন পড়িয়েছি কোলাবোরেটিভ লার্নিং প্রজেক্ট টু হার স্টুডেন্ট অন অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন। অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনের উপরে টিচার কোনো একটা হোমওয়ার্ক বা টাস্ক দিয়েছেন বা প্রজেক্ট দিয়েছেন। The students are divided into group of 4. সেখানে স্টুডেন্টরা 4টে শ্রেণীতে ভাগ হয়েছে। মনে রাখবে টার্মটা কিন্তু কোলাবোরেটিভ। One student find difficulty in exploring the relevant information online, কিন্তু তাদের মধ্যে একজন অনলাইনে ইনফরমেশনটা খুঁজে পাচ্ছে না। খুবই কনসেপচুয়াল কোশ্চেন, ভাবো ভালো করে। What would be the most effective way of the student needs to adopt? তাহলে যে খুঁজে পাচ্ছে না ওর চাহিদা কিভাবে পূরণ হতে পারে বা ও কিভাবে কাজ করবে। আস্ক দ্য টিচার টু প্রোভাইড দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, সে কি টিচারকে বলবে যে ইনফরমেশন যেগুলো তার দরকার তাকে দিয়ে দিতে। রিলে সোললি অন হিজ ওন এফর্ট টু ফাইন্ড দ্য ইনফরমেশন, সম্পূর্ণ সে নিজের উপরে ডিপেন্ড করবে যে সে ঠিক খুঁজে পাবেই। সেক অ্যাসিস্ট্যান্ট ফ্রম হিজ গ্রুপ মেম্বার অ্যান্ড ডিসকাস পসিবল রিসার্চ সোর্স, সে তার বন্ধুদের নিয়ে বিষয়টা আলোচনা করবে কোথা থেকে পাওয়া যেতে পারে। অ্যাবান্ডন দ্য প্রজেক্ট সিন্স ক্যানট ফাইন্ড দ্য ইনফরমেশন অনলাইন, না ফেলে রাখবে যেহেতু তার কোনো সোর্স পাওয়া যাচ্ছে না। তোমরা হলে কি করতে, ধরো তোমাদেরকে কোনো কাজ দেওয়া হয়েছে, একটা খুঁজে পাচ্ছ না, আমি বলেছি কোলাবোরেটিভ ওয়েতে করতে, সেক্ষেত্রে তোমাদের সলিউশন কি বলো দেখি, মানে পদ্ধতিতে বিষয়টা সলভ করতে বা তোমরা কিভাবে বিষয়টাকে দেখতে। অপশন অপশন লেখা নয়, যা হবে অপশন। তোমার মতে রাইট সলিউশন কোনটা? এগুলোই হচ্ছে পেডাগজি। দেখবে এই ধরনের কোশ্চেনের জন্য রেডি হয়ে যাও, যারা টিচিং এক্সাম দেবে না এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য রেডি হয়ে যাও। এগুলো হচ্ছে পেডাগজি, যে তোমার মতে কোনটা তার বেস্ট সলিউশন হতে পারে। দেখো কোলাবোরেটিভ লার্নিং এটা শিক্ষকের অনুপস্থিতিতে হয়, শিক্ষক এক্ষেত্রে ফেসিলিটেটর থাকে কিন্তু ইনভলভমেন্ট হয় না। তো অ্যান্সার হচ্ছে সি, সে তার বন্ধুদের কাছ থেকে সমস্যার সমাধান করবে, কারণ কোলাবোরেটিভ লার্নিং এটা ফ্রেন্ড বেসড হয়। কোলাবোরেটিভ লার্নিং এটা ফ্রেন্ড বেসড হয়। ওকে, আগের দিন ক্লিয়ার ভাবে বুঝিয়েছি কনসেপ্ট। অ্যান্সার সি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রিন্সিপাল which state that student be neither bored by work, what to do, or simple, nor left behind by teaching they can't understand? এটা কোন মেথড যেখানে শিক্ষার্থী বোরও হবে না আবার খুব কঠিনও লাগবে না? কি হবেন স্যার? কিছুক্ষণ আগে পড়ালাম, অ্যান্সার হবে ডি, প্রবলেম অফ ম্যাথ। মানে তাদের যতটা শেখার দরকার ততটা শিখিয়ে দাও, বিষয়টা সবটা জানা নেই বলেই তার সমস্যা হচ্ছে শিখতে।
সবটা জানা নেই বলেই তার শিখতে সমস্যা হচ্ছে। আর এমন নয় যে বিষয়টা কঠিন, ভালো করে বুঝিয়ে দিলে সে শিখেও যাবে। এটাকে বলা হয় প্রবলেম অফ ম্যাথ, যেখানে তার ক্লাসের পরে অজানাও কিছু থাকবে না, আবার ক্লাস যে সবকিছু জানাও ছিল এরকম নয়, অনেক কিছু অজানা শেখা হয়ে গেল, বোরও লাগলো না। প্রবলেম অফ ম্যাথ খেয়াল রাখবে। দ্য গোল অফ রেসিপ্রোকাল টিচিং, কোনটা? আচ্ছা, ওটার মিনিং কি? সেরিয়েশন, সেরিয়েশন শব্দের অর্থটা কি? সেরিয়েশন শব্দের অর্থ তোমার এটা বোধ হয় শিক্ষার্থী খুব অ্যাডভান্স এরকম কিছু হবে। আমি দেখে বলে দিচ্ছি, দাঁড়াও, সার্চ করলে বোঝা যাবে। সেরিয়েশন মানে এখানে অনেক কিছু মিনিং দিচ্ছে, ওখান থেকে মিনিং দেখে বোঝা মুশকিল, বহু কিছু মিনিং আসছে। হ্যাঁ, পরে আমি দেখবো ওটার মিনিং কি আছে। আচ্ছা চলো নেক্সট, দ্য গোল অফ রেসিপ্রোকাল টিচিং। রেসিপ্রোকাল টিচিং আমি কিছুক্ষণ আগে বললাম, টু হেল্প স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড এন্ড থিঙ্ক ডিপলি হোয়াট দে হ্যাভ রিড। অ্যাডাপটিভ টিচিং provide all students with challenging instruction and uses support when needed, but remove those support of the student become able to handle more on their own. দুটো স্টেটমেন্ট দিয়েছে। গোল অফ দ্য রেসিপ্রোকাল টিচিং ইজ টু হেল্প স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড এন্ড থিঙ্ক ডিপলি হোয়াট দে হ্যাভ রিড। রেসিপ্রোকাল, ভেবে দেখো, রেসিপ্রোকাল টিচিং এ কি করতো? রিডিং পড়াতো, তাই তো? আর অ্যাডাপটিভ টিচিং এ কি বলেছিলাম? অ্যাডাপটিভ টিচিং এ বলেছিলাম যেখানে তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয়, ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন, যেখানে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের নিড ফুলফিলমেন্ট হয় এবং প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে সেই সাপোর্ট রিমুভ করে দেওয়া হয়। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে এ, দুটোই রাইট। দেখো, থিঙ্ক ডিপলি হোয়াট দে রিড, কি পড়লো ভাবছে, চিন্তা শক্তি ডেভেলপমেন্ট হবে, থটফুল টিচিং। নেক্সট, অ্যাডাপটিভ টিচিং প্রোভাইড অল স্টুডেন্ট উইথ চ্যালেঞ্জিং ইনস্ট্রাকশন and uses support when needed but remove those support as student become self sufficient। যখন তারা এম্পাওয়ার হয়ে যায় ওই সাপোর্ট আর লাগে না। যেমন ওই উদাহরণ দিয়েছিলাম কি, তোমাদের অ্যাপের কোথায় কি আছে তোমাদের প্রথমে শিখিয়ে দিতে হয়, কিন্তু যখন শিখে যাও আর কি আমার প্রয়োজন থাকে? থাকে না। এই হচ্ছে রেসিপ্রোকাল আর অ্যাডাপটিভ। দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে, নিডস টু স্টুডেন্ট এম্পাওয়ার, স্টুডেন্টকে এম্পাওয়ার করতে হবে। আর এখানে কম্প্রিহেনশন ডেভেলপমেন্ট করা, থট ডেভেলপমেন্ট করা, কগনিটিভ ডেভেলপমেন্ট, প্রেডিকশন। প্রেডিকশন কখন ডেভেলপমেন্ট হবে? যখন বিষয়টা সে বুঝবে। টিচার ইউজ নেমোনিক স্ট্র্যাটেজি ফর স্টুডেন্ট টু এনগেজ ইন। টিচার কখন নেমোনিক স্ট্র্যাটেজি ইউজ করতে পারে? সায়েন্টিফিক এনকোয়ারি, মেমোরাইজিং অ্যান্ড অ্যাসিমিলেটিং ইনফরমেশন, টেস্টিং হাইপোথিসিস, প্রবলেম সলভিং অ্যান্ড রাইটিং অ্যাক্টিভিটিস। নেমোনিক কখন ইউজ করবে টিচার?
কোনটা তার এক বেস্ট এক্সাম্পল বা বেস্ট অ্যান্সার? কোন ক্ষেত্রে স্টুডেন্টকে এনগেজ করার জন্য বা কোনটা শেখানোর জন্য টিচার নেমোনিক স্ট্র্যাটেজি ইউজ করে থাকে? নেমোনিক কি করে? নেমোনিক মানে পড়ানোর এমন একটা পদ্ধতি যেখানে শিক্ষার্থী ও ইনফরমেশন সারা জীবন মনে থাকবে। বলেছিলাম না কিছুদিন আগে একটা টিচার ভাইরাল হয়েছিল, উনি ফিজিক্স পড়াচ্ছেন, গান করে করে ফিজিক্স পড়াচ্ছেন। তার যে পড়ানোর যে স্টাইল, একদম ইউনিক স্টাইল। উনি ক্লাস 10-এর ফিজিক্স পড়াচ্ছেন গান করে করে। কুলম্বের সূত্র, ক্লাসটা আমি কিছুটা দেখেছিলাম, কুলম্বের সূত্র পড়াচ্ছেন যে কোন আধান তার সঙ্গে সমানুপাতিক আর কোনটা তার বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই হচ্ছে মেমোরাইজিং টেকনিক, আর ওই পদ্ধতির নাম হচ্ছে নেমোরিক, যেখানে শিক্ষার্থী ইনফরমেশন লাইফ টাইম মনে রাখবে। নিউমেরিকের কনসেপ্ট দেখো, এমন ভাবে পড়ানো হয় যেমন বদমাস, তুমি ভুলে যাবে, তোমাকে এমন কোড দিয়ে দেওয়া হলো, কার পরে কি করতে হবে সারা জীবন মনে থাকবে। এরকম অনেক আমরা শর্ট কোড মনে রাখি। এই যেমন বললাম জেডপিডি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এই কথাটা বলতে আমরা জেডপিডি মনে রাখি, তাই না? নেক্সট, absenteeism related behavior in which children willing to make themselves absent from the classroom or outside classroom activities in the school without prior permission of their parents called. কি হবে অ্যান্সার? চিটিং, ট্যান্ট্রিজম, লাইং না ট্রুয়েন্সি? অ্যান্সার হবে ট্রুয়েন্সি। ট্যান্ট্রামস তো আলাদা বিষয়, পড়ালাম হচ্ছে এটা। ট্রুয়েন্সি বললাম না, উদাহরণ দিলাম যে বাচ্চা, সে বাচ্চা যদি কোনো কারণে আবার এই রেকর্ডিংটা দেখে ফেলে তাহলে আবার মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সে যদি আবার জানে, মানে সে আবার এরকম প্রচুর চালাক, ধরো হয়তো কোনো একটা গল্প বলা হচ্ছে, তার প্রেডিকশন পাওয়ার এরকম না, ও ঠিক বুঝতে, যদি বুঝতে পেরে যায় যে গল্পের শেষটা ওকে উদ্দেশ্য করে বলা হবে বা ওকে কোনো একটা উপদেশ কিছু দেওয়া হবে, তাহলে একদম সাংঘাতিক ঘটনা ঘটে যাবে, তাহলে সে গল্পের শেষটা কোনো বলাই যাবে না। মানে গল্পের শেষ, শুরুটা যাই হোক, শেষটা যেন ওকে উদ্দেশ্য করে না বলা হয়। তো ব্যাপারটা সেরকম। তো যদি এটা যে বললাম, এটা ধরো সে কোনো কারণে হয়তো রেকর্ডিংটা দেখে নিল, তাহলে সমস্যা আছে। তো ওই বাচ্চা হচ্ছে এরকম, সাধারণত ওরকমই হয়, ওরা ক্লাসে আসতে চায় না, পড়াশোনায় মনোযোগ নেই। ট্রুয়েন্সি একদম পরিষ্কার করে ব্যাপারটা বলা রয়েছে, দেখো, যারা স্কুল পালিয়ে বেড়াতে ভালোবাসে। ওয়েগিং, তাকে বলা হয় ওয়েগিং। দুটো স্টেটমেন্ট দিয়েছে, মেটাকগনিশন ইজ দ্য আন্ডারস্টুড অ্যাবাউট ওয়ান ওন ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, নেমোনিক্স is the knowledge about our own thinking processes. মেটাকগনিশন কি বলেছিলাম? কগনিশন অ্যাবাউট কগনিশন, মানে ধরো তুমি এই মুহূর্তে কি ভাবছো, তোমার ভাবনা নিয়ে যদি আমি ভাবি, সেটাকে বলা হয় মেটাকগনিশন। কগনিশন অ্যাবাউট কগনিশন। তো মেটাকগনিশন ইজ দ্য আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ওয়ানস ওন ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, আর নেমোনিক ইজ দ্য নলেজ অ্যাবাউট আওয়ার ওন থিঙ্কিং প্রসেসেস। এটা আমার নিজের, নেমোনিক্স মানে আমাদের প্রত্যেকের নিজের বোধগম্যতা, বিষয়টা আমরা কিভাবে ভাবছি। মানে সবসময় টিচার নেমোনিক পদ্ধতি ইউজ করে না, নেমোনিক
অনেক সময় শিক্ষার্থী নিজেও নেমনিক পদ্ধতি ইউজ করে, কিভাবে ইনফরমেশনটা মেমোরাইজ হবে মনে থাকবে, শিক্ষার্থী নিজেই পদ্ধতি ইউজ করতে পারে। এক্ষেত্রে অ্যান্সারটা বোধহয় মিস্টেক আছে। চিন্তা ভাবনার যে পদ্ধতি, এটাই হচ্ছে নেমনিক, যে কিভাবে তুমি ভাববে বিষয়টাকে, কিভাবে মনে রাখবে। এর অ্যান্সার দুটোই ইনকারেক্ট দেখাচ্ছে, এটা এ হওয়া উচিত, অ্যান্সার মিস্টেক আছে এটা। The teaching that provide all student with challenging instruction and uses support when needed but remove those support as student become able to handle more on their own। মানে যখন প্রয়োজন তাদেরকে সাপোর্ট দাও, যখন প্রয়োজন নেই চলো সাপোর্ট রিমুভ করে দাও। এই ধরনের টিচিং অ্যাক্টিভিটিকে কি বলা হয়? টিচিং অ্যাপটিটিউডের বেশিরভাগ কোশ্চেন কিন্তু এই ধরনের, তোমাদের লাস্ট সেশনের প্রত্যেকটা কোশ্চেন সলভ করানো হয়েছে। কমন পাওয়ার প্রবল চান্স আছে, এই কোশ্চেনগুলোই দেখবে কমন হবে, এখানে কিন্তু রিপিটেশন থাকে। আমি আর একটা কাজ করেছি, তোমাদের টিচিং অ্যাপটিটিউডের উপরে 300+ কোশ্চেনের একটা সেট আমি দিয়ে দেবো, যদি সময় হয় আমি সলভ করাবো, না হলে আমি দিয়ে দেবো শুধুই টিচিং অ্যাপটিটিউড থেকে। যেমন আমি লজিক্যাল রিজনিং এর দিয়েছিলাম, এখানেও দিয়ে দেবো, নিজেরা সলভ করবে। প্রবলেম ওরিয়েন্টেড টিচিং কেন হবে? প্রবলেম ওরিয়েন্টেড মানে যেখানে কোনো সমস্যা কেন্দ্রিক শেখে। যেমন ধরো তুমি মোবাইলের চার্জারটা লাগাতে পারছো না, বাড়ির একটা বাচ্চাকে দাও, সেগুলো খুব খুব ইন্টারেস্ট নিয়ে কাজটা করবে, যে কেউ যখন সলভ করতে পারছে না, সমস্যা সমাধান কেন্দ্রিক টিচিং বা ওই শিক্ষা লার্নিং তার খুব ভালো লাগবে। তো প্রবলেম সলভিং মানে প্রবলেম ওরিয়েন্টেড হবে। এটা অ্যাডাপটিভ টিচিং, প্রয়োজনে সাপোর্ট দেওয়া হয়, প্রয়োজন ফুরিয়ে গেলে সাপোর্ট সরিয়ে নেওয়া হয়। যেমন অ্যাপ ইউজ করা, যেমন অ্যাপ ইউজ করা, শিখিয়ে দিলে বা শিখে গেলে তোমার আর প্রয়োজন থাকে না। হুইচ অফ দ্য ফলোইং are the interrelated phrase created by John Keller for stimulating and sustaining learner motivation in the teaching and learning processes? জন কেলারের মতে টিচিং লার্নিং প্রসেস ঠিকঠাক ভাবে চলার জন্য নিচের কোন পদ্ধতিগুলো প্রয়োজন? প্রথমে বলো অ্যাটেনশন, এগুলো তোমাদের পড়ানো হবে না, হ্যাঁ, এত তোমার থিওরি মডেল পড়ে কিছু মাথায় রাখতে পারবে না, এগুলো তোমাদের পড়ার দরকার নেই, এই কোশ্চেন একবারই এসেছে। ইয়ে জন্য এটা প্রয়োজন না, প্রয়োজন নেই? অ্যাটেনশন, দেখো মনোযোগ পড়িয়েছিলাম না, মনোযোগ এটার প্রয়োজন আছে, মনোযোগ ছাড়া তুমি কিছুই শিখতে পারবে না। অ্যাটেনশন আর ইন্টারেস্ট একে অন্যের পরিপূরক। নেক্সট অথরিটি, অথরিটির প্রয়োজন নেই। অথরিটি মানে কোনো অথরিটিকে বোঝানো হয়, স্কুল অথরিটি, কলেজ অথরিটি, হ্যাঁ, ম্যানেজমেন্ট, তো এটা কিন্তু প্রয়োজন নেই। রিলিভেন্স, প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিকতার প্রয়োজন আছে না নেই? অবশ্যই, অপ্রাসঙ্গিক কোনো কিছু কেউ পড়তেই চায় না, প্রাসঙ্গিক হতে হবে। নেক্সট কনফিডেন্স, কনফিডেন্সের প্রয়োজন আছে না নেই? আছে। লাস্ট হচ্ছে স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশনের প্রয়োজন আছে না নেই? স্যাটিসফ্যাকশনের প্রয়োজন আছে। তাহলে শুধু বি বাদ যাচ্ছে, অ্যান্সার হবে কি ACDE, এ অ্যান্সার আছে, একটু ভাবলে অ্যান্সার করতে পারবে। নেক্সট situated learning is based on providing strategic help in the initial stage of learning, gradually diminish as student gain independence। বলছে যখন প্রয়োজন তাকে
সাপোর্ট দাও যখন প্রয়োজন নেই, ধীরে ধীরে কমিয়ে দাও বা রিমুভ করে দাও। স্টেটমেন্ট 2 বলেছে অ্যাসিস্টেড লার্নিং ইজ বেসড অন আইডিয়া দ্যাট স্কিল অ্যান্ড নলেজ আর ট্রাইড টু সিচুয়েশন in which they were learned and that they are difficult to apply new settings। দুটো স্টেটমেন্ট, প্রথমে বলো এই স্টেটমেন্টটা রাইট কিনা। Situated learning is based on providing strategic help in the initial stage of learning, gradually diminish as student gain independence। মানে প্রথমে সাপোর্ট দাও, প্রয়োজন ফুরিয়ে গেলে ওই সাপোর্ট তুলে নাও। এটা সিচুয়েটেড লার্নিং এর রেসপেক্টে ঠিক না ভুল? এর জন্য বাকিটা কি বুঝতে পারছো না মিনিং? আমি বাংলায় বলে দিচ্ছি তো, এটা ভুল। সিচুয়েটেড লার্নিং এর কনসেপ্ট কি বলেছিল? সিচুয়েটেড লার্নিং হচ্ছে যেখানে শিক্ষার্থীকে তার শেখার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, তার নিজের দক্ষতা বৃদ্ধি সেই দিকে গুরুত্ব দেওয়া হয়। এখানে কোনো স্ট্র্যাটেজিক হেল্পের প্রয়োজন সাধারণত হয় না, বা সেভাবে তাকে রিমুভও করা হয় না। এটা হচ্ছে অ্যাডাপটিভ টিচিং সিস্টেম। নেক্সট বলেছে অ্যাসিস্টেড লার্নিং ইজ বেসড অন that idea that skill and knowledge are tied to situation in which they were learned and they are difficult to apply new settings। বলছে যে সিস্টেমের মধ্য দিয়ে তারা আসে সেটাকে তারা বোঝার চেষ্টা করে, এবং কিন্তু তাদের যা কিছু শিখছে বা যা কিছু করছে সেটা নতুন সিস্টেমের মধ্যে বা নিউ সেটিংসে সেটা তারা অ্যাপ্লাই করতে পারে না। এটাকে বলেছে অ্যাসিস্টেড লার্নিং। এটা কি ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? এটা ভুল, একদম কনফিডেন্টালি ভুল। কারণ অ্যাসিস্ট্যান্ট লার্নিং তোমাদের পড়িয়েছি, যা পড়িয়েছি কনসেপ্ট 100% ওটাই রাইট। অ্যাসিস্ট্যান্ট লার্নিং এরকম হয়ই না। অ্যাসিস্ট্যান্ট লার্নিং এ কি করা হয়? দুটোই এখানে ভুল, অ্যান্সার বি হবে, বোথ আর ফলস। অ্যাসিস্ট্যান্ট লার্নিং এ অ্যাসিস্ট করা হয়। দেখো স্যার, machine learning framework that uses decentralized learning agent to improve each other। আচ্ছা, তোমাদের অ্যাসিস্ট্যান্ট লার্নিংটা পড়ানো হয়নি না? এই স্লাইডটা আগে রাখা হয়নি সম্ভবত, এটা পড়ানো হয়েছে? অ্যাসিস্ট্যান্টের মনে হয় পড়ানো হলো না, না? আচ্ছা আচ্ছা, চলো চলো পড়িয়ে দিই। দেখো অ্যাসিস্টেড মানে কি? অ্যাসিস্ট করবে। যে ধরো সাপোজ তুমি কম্পিউটারে কোনো একটা কাজ করছো বা কোনো একটা সিস্টেমের মধ্যে আছো, সিস্টেম তোমাকে অ্যাসিস্ট করবে এর পরে কি করতে হবে। ইট ইজ আ মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক that uses decentralized learning agent to improve each other's learnings without sharing data। কেউ কারোর মধ্যে ডেটা শেয়ার, ধরো একটা ল্যাবেতে তোমরা জিআইএস এর কাজ করছো, দেখবে ওখানে সিস্টেম তোমাকে অনেক কিছু অ্যাসিস্ট করে। বা তুমি দেখবে ফ্লিপকার্টে গিয়ে কোনো কিছু সার্চ করলে, একটা মোবাইল কিনবে, দেখবে ফ্লিপকার্ট তোমাকে আরো রকম 10টা রিলেট, মানে ওর সাথে ধরো ম্যাচিং রয়েছে বা রিলেশন আছে, এরকম 10টা আরো অ্যাসিস্ট করছে বা সাজেস্ট করছে। এগুলো হচ্ছে জাস্ট অ্যাসিস্টেড। এখানে কোনো ডেটা শেয়ার করা হয় না স্টুডেন্টরা নিজেদের মধ্যে, সেগুলো জাস্ট মেথড শেয়ার করে কাজ করে। ইট ইজ সুইটেবল ফর কোলাবোরেটিভ লার্নিং অ্যাক্রস অর্গানাইজেশন লার্নার্স। কোলাবোরেটিভ নিজেদের মধ্যে করে, টিচারেরও প্রয়োজন থাকে না। হুইচ
rich resources such as research team, internet things or artificial intelligence business unit and government agencies নিজেদের মধ্যে স্টুডেন্টরা যেটা করে থাকে এটা অ্যাসিস্টেড লার্নিং। আচ্ছা, situated learning কি? It is a theory that explain how people acquire professional skill through participation, মানে কিভাবে শিক্ষার্থী এম্পাওয়ার হবে বা সেলফ সাফিসিয়েন্ট হবে। এখানে ফোকাস সেদিকে করা হয় কিভাবে শিখবে ইন কমিউনিটিস অফ প্র্যাকটিস, এবং সেই উদ্দেশ্যটা কি কমিউনিটি অফ প্র্যাকটিসের মধ্যে দিয়ে। সিচুয়েটেড লার্নিং ইজ অ্যান instructional theory that focuses on learning in specific context through social interaction। সাধারণত এই ধরনের লার্নিং পার্টিসিপেশন বা ইন্টারঅ্যাকশন থেকে আসে। কি থেকে আসে? পার্টিসিপেশন আর ইন্টারঅ্যাকশন। It is based on the work of Jean Lugg and Etienne Wenger and developed in early 90s. Situated learning emphasizes the importance of participation in real activities with a community of practice। গুরুত্ব কিসে দেওয়া হয়? কোনো এক সিস্টেমে বা কোনো এক ইভেন্টে পার্টিসিপেট করা, কমিউনিকেশন করাতে গুরুত্ব দেওয়া হয় যাতে শিক্ষার্থী শেখে। Does not necessarily involve providing strategic help that diminishing over time, মানে এমন কোনো স্ট্র্যাটেজিক হেল্প এদেরকে দেওয়াই হয় না যেটা সময়ের সাথে সাথে ধীরে ধীরে কমে যাবে। এখানে শিক্ষার্থী নিজে শেখে, পার্টিসিপেট করে শেখে। উদ্দেশ্য থাকে তার স্কিল ডেভেলপমেন্ট বা প্রফেশনাল ডেভেলপমেন্ট। দ্য মেজর এলিমেন্ট ইন সিচুয়েটেড লার্নিং এর 4টে এলিমেন্ট আছে। কি কি? প্রথম হচ্ছে কন্টেন্ট, যে বিষয় সম্পর্কে শেখে। কন্টেক্সট মানে সিচুয়েশন, মানে অবস্থা। সিচুয়েটেড লার্নিং এর সিচুয়েশন থাকবে, কোন অবস্থায় শিখছে। নেক্সট কমিউনিটি, যার মধ্য দিয়ে, ধরো ক্লাসরুম হতে পারে, সোশ্যাল কমিউনিটিজ, কোনো পার্টিসিপেশন প্রোগ্রাম, কোনো ধরো জি বাংলার কোনো অডিশন, যা কিছুই হোক, কমিউনিটির মধ্য দিয়ে শেখে। লাস্ট হচ্ছে পার্টিসিপেশন, পার্টিসিপেট করতে হবে। তাহলে 4টে এখানে গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে। তাহলে সিচুয়েটেড লার্নিং কি দাঁড়ালো? সিচুয়েটেড লার্নিং হলো শিক্ষার্থীর এম্পাওয়ারিং লার্নিং বা স্কিল এনহান্সমেন্ট লার্নিং। এখানে কোনো স্ট্র্যাটেজিক হেল্প দেওয়া হয় না। এবং অ্যাসিস্টেড লার্নিং কি? মেশিন লার্নিং টুলস বা কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, যেখানে শিক্ষার্থীরা কোলাবোরেটিভ পদ্ধতিতে ওই অ্যাসিস্ট গুলো ফলো করে। নেক্সট, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, লার্নিং অকার থ্রু social interaction and collaboration. According to Vygotsky, scaffolding involves providing the student with all of the answer and solution to the problem. প্রথমে কি বলেছে? According to Vygotsky, learning occur through social interaction and collaboration. Second বলেছে scaffolding involves providing the student with all of the answer and solution of a problem. এবার বলো অ্যানসার কি হবে? নিজে মিনিং করে বুঝে অ্যানসার দিতে শেখো, তাতে সেটা লং টার্ম হবে, লং টার্ম মনে থাকবে। দুটো কনসেপ্টই পড়ানো হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ডিং বা নেমোনিক্স পাওয়ার কতটা তোমাদের কোশ্চেনের অ্যান্সার করলেই বোঝা যাবে। চলো স্টপ করে দিই। দেখো, আমি নেমোনিক্স বা স্ক্যাফফোল্ডিং এর ক্ষেত্রে কি বলেছিলাম? স্ক্যাফফোল্ডিং মানে শিক্ষার্থীদেরকে ক্লু দেওয়া। যেমন কোন ইকুয়েশন ভুলে গেছে, তাকে ক্লু দাও। কিন্তু সরাসরি
অ্যান্সার সলিউশন তাকে দেওয়া হয় না, শিক্ষার্থী নিজে সলিউশন করে। স্ক্যাফোল্ডিং প্রোভাইড দ্য স্টুডেন্ট উইথ অল অফ দ্য অ্যান্সার এন্ড সলিউশন টু এ প্রবলেম। শিক্ষক কেন শিক্ষার্থীদেরকে সলিউশন দিতে যাবে? সেটাকে ক্লু দিতে পারে, ক্লু দিতে পারে, কোনো টার্ম বলতে পারে সেই রেসপেক্টে, যেখান থেকে তার অ্যান্সার মনে করবে। এটাই তো স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং এর কনসেপ্ট দেখো কি বলছে। সাপোর্ট ফর লার্নিং প্রবলেম সলভিং। The support could be clues, reminder, encouragement, break of the problem। কোনো সমস্যা সমাধান করতে পারছে না, ম্যাথমেটিক্স যেমন আজকে উদাহরণ দিলাম, তাকে ভেঙে দাও স্টেপ বাই স্টেপ, or anything else that allows student to grow independent as a learner। যদি শিক্ষক সলিউশন করে দেয় সে তো তাহলে টিচার ডিপেন্ডেন্ট হয়ে গেল। স্ক্যাফোল্ডিং ইনভলভ প্রোভাইডিং স্ট্র্যাটেজিক হেল্প in the initial stage of the learning, gradually diminish at the student again independence। এবং এক্ষেত্রেও প্রয়োজনে সাহায্য করো, যখন প্রয়োজন নেই সাহায্য উইথড্র করে নাও। এই হচ্ছে স্ক্যাফোল্ডিং। বোঝা গেল? তাহলে অ্যান্সার সি হবে। আর ভাইগর্সকি তো অবশ্যই এখানে সোশ্যাল ইন্টারাকশন আছে মানে একদম 100% শিওর এটা রাইট। দুটো স্টেটমেন্টই এখানে সঠিক নয়, প্রথমটা সঠিক কিন্তু দ্বিতীয়টা পরিষ্কারভাবে রং। হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ স্ক্যাফোল্ডিং? বলেছিলাম না স্ক্যাফোল্ডিং থেকে বেশ কিছু কোশ্চেন থাকবে। নিচের কোনটা স্ক্যাফোল্ডিং এর পারফেক্ট এক্সাম্পল? প্রোভাইডিং হিন্টস এন্ড ক্লু টু সলভ আ প্রবলেম, অ্যালাউ স্টুডেন্ট টু ফিগার আউট প্রবলেম on their own, providing student with all the answer and solution to a problem, asking leading question to guide the student thinking। একটু ভাবতে সময় দিলাম, তারপরে আমি অপশন দেবো। এটা এরপর আর একটা কোশ্চেন আছে, এরপরে আর একটাই কোশ্চেন আছে এবং সেটাও স্ক্যাফোল্ডিং থেকে আছে। চল অপশন দিই। প্রোভাইডিং হিন্ট অ্যান্ড ক্লু টু সলভ আ প্রবলেম, এক্ষুনি দেখালাম যে স্টুডেন্টকে ক্লু দেওয়া হয়, হিন্ট দেওয়া হয়, এটা তো ঠিক। তার সাথে আরেকটা কোনটা ঠিক হবে বা দুটো কোনটা ঠিক হবে? allowing student to figure out the problem of their own, নিজের প্রবলেম খুঁজে পাওয়াতে স্টুডেন্টকে সাহায্য করা হয়, নাকি প্রবলেম সলভে সাহায্য করা হয়? allowing student not figure out, allowing student to solve the problem on their own, সলভ করতে সাহায্য করা হয়। প্রোভাইডিং স্টুডেন্ট সলিউশন তো হবে না, এক্ষুনি বলে দিয়েছি। আস্কিং লিডিং কোশ্চেন টু গাইড দ্য স্টুডেন্ট থিঙ্কিং, যেমন তুমি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুলে গেছো, তোমাকে পাশাপাশি আর একটা এরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ফর এক্সাম্পল, তুমি ধরো হয়তো বলতে পারছো না যে সাপোজ ভারতবর্ষে হয়তো বললাম যে ইন্ডিয়ার মনসুন মেকানিজমে ট্রপিক্যাল ইস্টার্লি জেট নাকি সাব ট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট কার ভূমিকা বেশি? তুমি ধরো মনে করতে পারছো না, তোমাকে তখন এর রেসপেক্টে একটা লিডিং কোশ্চেন জিজ্ঞেস করা হলো, প্রি কোটেশন থিওরি কি বলেছিল মনে করো। কোটেশন থিওরি মনে পড়লেই সাথে সাথে তোমার মনে পড়বে কোন জেটের কথা? কোটেশন থিওরি কোন জেট স্ট্রিমের কথা বলেছিল? প্রি কোটেশন থিওরিতে আমাদের কোন জেট স্ট্রিম ডেভেলপমেন্টের কথা বলেছিল? টপিক্যাল ইস্টার্লি জেট নাকি সাব টপিক্যাল
ওয়েস্টার্ন রিজেক্ট, টপিক্যাল ইস্টার্ন রিজেক্ট, তখন অ্যান্সার তুমি ধরে নিলে তাহলে এটা হবে। এই হচ্ছে আস্কিং লিডিং কোশ্চেন, মানে এমন একটা কোশ্চেন ওর রেসপেক্টে জিজ্ঞেস করো যাতে শিক্ষার্থী যেটা এখন তাকে সলভ করতে হবে সেই প্রশ্নের অ্যান্সার খুঁজে পায়। এটা তাকে ক্লু দেয়, আমি তোমাকে অ্যান্সার বলে দিইনি, জাস্ট ক্লু দিয়ে দিলাম, এই ক্লুতেই অ্যান্সার বেরিয়ে যাবে কার সাথে রিলেটেড। অ্যান্সার বি হলো লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ স্ক্যাফোল্ডিং। আবারও স্ক্যাফোল্ডিং এর উদাহরণ দেওয়া হয়েছে। সুমিত গিভ হিজ ফ্রেন্ড হিজ নোটবুক টু কপি দ্য অ্যান্সার। সুমিত তার বন্ধুকে নোটবুক কপি করে যেমন পরীক্ষার খাতা শেয়ার করে দেয় করেছে। সুমিত হেল্প হিজ ফ্রেন্ড বাই গিভিং হার অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ অ্যাসিস্ট্যান্স she needs for solving each question. সুমিত তার বন্ধুকে প্রত্যেক প্রশ্নের উত্তর সলভ করার জন্য অ্যাসিস্ট্যান্স দিয়েছে। সুমিত হেল্প হিজ ফ্রেন্ড বাই রাইটিং অল দ্য অ্যান্সার ইন হিজ নোটবুক। সুমিত টেল হিজ ফ্রেন্ড দ্যাট she has to do all the question on her own. এখানে স্ক্যাফোল্ডিং এর পারফেক্ট এক্সাম্পল কোনটা বলো তো? দেখো পরীক্ষা হলে খাতা দিয়ে দেওয়া এটা স্ক্যাফোল্ডিং নয়, সে তো তার দেখে দেখে কপি করতে দিয়ে দিল, সেটা স্ক্যাফোল্ডিং কি করো? স্ক্যাফোল্ডিং মানে নিজের প্রবলেম নিজে সলভ করা, অন্যের সাহায্য নিয়ে। তো সুমিত হেল্প হিজ ফ্রেন্ড বাই হার অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ অ্যাসিস্ট্যান্ট, যতটা তার সাহায্য দরকার বন্ধুকে ততটা সাহায্য দিয়েছে। নিডস ফর সলভিং ইচ কোশ্চেন, প্রত্যেক কোশ্চেন সলভের ক্ষেত্রে সুমিত যতটা প্রয়োজন ততটা সাহায্য দিয়েছে। সুমিত হেল্প হিজ ফ্রেন্ড বাই রাইটিং অল দ্য অ্যান্সার ইন হিজ বুক, প্রত্যেকটা যে কোশ্চেন তার অ্যান্সার সে বইতে ভাবে লিখতে সাহায্য করেনি, তাকে সমস্যার সমাধান করতে শিখিয়েছে। অ্যান্সার বি হবে। আচ্ছা এখনো একটা কোশ্চেন আছে, স্ক্যাফোল্ডিং, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গুড এক্সাম্পল অফ স্ক্যাফোল্ডিং? means learning of a problem solved task till the student able to do it by itself, মানে স্ক্যাফোল্ডিং হচ্ছে এটাই, যতক্ষণ না শিক্ষার্থী নিজে শিখছে তাকে ততক্ষণ শেখাও, একদম সহজ কথা। অফারিং আ রিওয়ার্ড ফর সলভিং প্রবলেম কুইকলি, টেলিং হার that she can do it trying again and again, providing a half solved example, telling her she cannot go home till she solve the problem, মানে যতক্ষণ না কাজ করবে বাড়ি যাবে না, অর্ধেকটা সলভ করে দেবে। টেলিং হার দ্যাট she can do it try again and again, মানে আবার ট্রাই করতে থাকো তবে সলভ হবে। অফারিং আ রিওয়ার্ড ফর সলভিং দ্য প্রবলেম কুইকলি, তাড়াতাড়ি সলভ করো তুমি একটা, তো একদম কনসেপচুয়াল, একে রাইট অ্যান্সার হবে স্ক্যাফোল্ডিং এর বেস্ট এক্সাম্পল। স্ক্যাফোল্ডিং এর বেস্ট এক্সাম্পল কোনটা হবে? প্রথমটা তো এমনিতেই হচ্ছে না, কারণ এখানে পুরস্কার টুরস্কারের কোনো ব্যাপার নেই, রিওয়ার্ডের ব্যাপার নেই। টেলিং হার দ্যাট she can do it try again and again, যে নিজে করতে পারছে না তাকে নিজেকেই প্রবলেম সলভ করতে হবে, এটা কিন্তু স্ক্যাফোল্ডিং এর বিষয় নয়। যে নিজে করতে পারছে না, ধরো তোমাকে আমি বললাম এই ম্যাথামেটিক্স গুলো তুমি করে আনবে, তুমি নিজে করতে পারছো না ওই ম্যাথামেটিক্স, তুমি জানোই না কিভাবে করবে, তুমি কিভাবে করবে? একবারের জায়গায় 100 বার ট্রাই করলেও তুমি বুঝতেই পারবে না যে ম্যাথামেটিক্সটা কিভাবে দিয়েছি, তোমার অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, গাইড প্রয়োজন। তাই প্রোভাইডিং আ হাফ সলভ এক্সাম্পল, অর্ধেক সলভ করা কোনো এক্সাম্পল দাও, তোমাকে ওই কোশ্চেনটা সলভ করে দিতে বলেনি, ওই কোশ্চেনের সমরূপ আর একটা কোশ্চেন এরকম অর্ধেকটা সলভ করে দাও, পুরোটাও করবে না, ক্লু দিয়ে অর্ধেকটা সলভ করে দাও। এভাবে হয় যেমন তোমাদের অর্ধেকটা সলভ করে হোমওয়ার্ক দিয়ে দেওয়া হয়, যদিও সেটা সেই কোশ্চেন, এখানে অন্য কোশ্চেন বলেছে। প্রোভাইডিং আ হাফ সলভ এক্সাম্পল, অর্ধেক সলভ করে একটা উদাহরণ দাও,
পুরোটা দেবে না। যেমন তোমাকে বললাম মোবাইলের দাম যদি 12,000 টাকা হয়, এখান থেকে যদি 20% ডিসকাউন্ট দিয়ে আবার 10% লাভ করতে চাই, কত দাম হবে? আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, ধরো 100 টাকা দ্রব্যের দাম ছিল, 20 টাকা বাড়ালে 120 টাকা হয়, তার উপরে 10%, সরি 20% ডিসকাউন্ট মানে 80 টাকা হয়, তার উপরে 10% ইনক্রিজ করতে হবে। 10% ইনক্রিজটা করে দেখালাম না কিন্তু, তাহলে অর্ধেকটা সলভ করলাম অন্য একটা এক্সাম্পল নিয়ে। এই কনসেপ্টটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, এটাই হচ্ছে স্ক্যাফফোল্ডিং। বোঝা গেল? এটাই হলো স্ক্যাফফোল্ডিং। তাহলে অ্যান্সার কি হবে? সি পারফেক্ট হবে এখানে। চলো আজকের মতো এখানেই টিচিং অ্যাপটিটিউডের ক্লাস শেষ। ঠিকঠাক ভাবে বোঝা গেল তো? আজকে খুব ছোট্ট কনসেপ্ট ছিল বা ছোট্ট টপিক ছিল, কিন্তু যেগুলো ছিল যথেষ্ট কনসেপচুয়াল। ঠিকঠাক ভাবে বোঝা গেছে তো? ব্যাস, এবার এগুলো একটু মেমোরাইজিং করতে হবে। মেমোরাইজিং করার জন্য আমি একটা পিডিএফ তোমাদের দিয়ে দেবো। ওই পিডিএফে অনেক এরকম কোশ্চেন থাকবে, 250-300 মতো, মানে 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত বোধহয় যা কোশ্চেন সব দিয়ে দেবো। আর 2022 সাল 23 সালে আমি এমনি করাই, তো সব 2018 সাল থেকে হয়ে যাবে। যতটা পারবে, যার পক্ষে সম্ভব হবে, সলভ করে এক্সাম দিতে যাবে। পিডিএফ আমি প্রোভাইড করে দেবো, সাথে অ্যান্সার থাকবে। আর যদি আমার সময় হয়, আমি নিজে লাইভ সেশনে, অত কোশ্চেন করা যাবে না, সময় হয় কি বল, সময় হওয়ারও কথা নয়, কারণ একদিকে ধরো লাইভ টেস্ট চলবে, আবার এত কোশ্চেন প্রত্যেকটা টপিকে সলভ করার সময় পাওয়া যাবে না লাইভে, দিয়ে দেবো।